আমরা নিজেরা নিজেদের সন্তান সন্ততি নিয়ে প্রত্যেকটা মানুষ কম বেশি পেরেশানিতে আছে। তো এই সমাজটাকে এমনভাবে গড়ে তোলা হয়েছে, কখনো শিক্ষার নামে, কখনো বিনোদনের নামে, কখনো সংস্কৃতির নামে, কখনো এক এক নামে আমাদের সন্তানদের ঈমানটা হরণ করার হাজারো আয়োজন এই পৃথিবীতে, এই সমাজে চতুর্পাশে আছে। এইরকম একটা বাস্তবতায় নিজের সন্তানকে এই সমস্ত ফিতনা থেকে রক্ষা করা, এটা আরশের মালিকের খাস এহসান ছাড়া কোনো দিন সম্ভব না। আমি বহু বাবা মায়ের চোখের পানি আমি নিজের চোখে দেখেছি। আমার অফিসে বহু বাবা মা এসেছেন, চোখের পানি তাদের বুক ভাসিয়েছেন। অনেক বড় বড় সরকারি পদস্থ কর্মকর্তা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত, অনেক ভালো ভালো আলিম, অনেক ভালো ভালো হাফেজ, অনেক ইমাম সাহেব, অনেক 5 ওয়াক্ত নামাজ আদায়কারী মা বাপ, এমনকি তাহাজ্জুদ গুজার মা বাপ, শুধু ছেলেটা নষ্ট হয়ে গেছে, মেয়েটা বকে গেছে, সন্তান ধ্বংস হয়ে গেছে, তারা বিপদগামী হয়ে গেছে, চোখের পানি ফেলে বুক ভাসাচ্ছেন আর বলছেন, ভাই কিছু করার আছে কিনা বলে। সময়ত উপস্থিতি, এমন একটা কঠিন পরিস্থিতিতে আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের শিক্ষা সিলেবাসে সন্তানদের ঈমান বিধ্বংসী বিষয়গুলো ঢুকানো, এটা হলো মরার উপরে খড়ার ঘা। মানে মরা কোন রকম এখনো বেঁচে আছে, পুরো মরে না কেন, যেন শেষ পেরেক কপিনে আটার মতো, এঁটে দেওয়ার মতো, গেঁথে দেওয়ার মতো আমাদের প্রজন্মকে ধ্বংস করার আয়োজন চলছে। আমি এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিবর্গের সাথে শেয়ার করার সুযোগ হয়েছে, শেয়ার করেছি। আমার কাছে মনে হয়েছে যে তাদের প্রত্যেকটা মানুষ, তারা যে জেনে শুনে পরিকল্পনা করে করছেন, ব্যাপারটা এরকমও না। সব ক্ষেত্রে অনেকে জানেনও না, বুঝেনও না। এগুলো বাহির থেকে, আপনারা অনেকে যারা খোঁজখবর রাখেন তারা জানেন, বাহির থেকে এত বড় বড় ফিগারের ফান্ড আসছে, তহবিল আসছে, যে তহবিলগুলোর কারণে তারা, যারা যখন সরকারে থাকে, তাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খায় এবং আমাদের সন্তানদের ঈমান আমল ধ্বংস করার জন্য যত রকমের আয়োজন আছে, সব রকমের আয়োজন, সব রকমের ব্যবস্থাপনা সেখানে রাখে। এমনিতেই মা বাবা দিশেহারা, এমনিতে আমাদের নীতি নৈতিকতা ধ্বংসের তলানিতে আছে, এমনিতেই কিশোর গ্যাংয়ের মতো এরকম অপকালচার এর সাথে আমাদেরকে লড়তে হচ্ছে, এমনিতেই একের পর এক অকারেন্স হচ্ছে, মা বাবার চিন্তার কোনো শেষ নেই। এরপর আবার আমাদের পাঠ্যপুস্তক, আমাদের শিক্ষা কারিকুলাম, সে সমস্ত জায়গায় ইসলামের ছিটে ফোটা যা আছে কোনা কাঞ্চিতে, সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে সেখানে সন্তানদের ঈমান বিধ্বংস হয়। বিশ্বাস বিরোধী কাজ, বিভিন্ন কালচার, গল্পের নামে, ছবির নামে, আর্টের নামে, শিল্পের নামে, সংস্কৃতির নামে একটার পর একটা পুশ করা হচ্ছে, একটার পর একটা পুশ করা হচ্ছে। ভাইরা আমার, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, যারা আপনাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য এ জাতীয় বিষয়গুলো সংশ্লিষ্ট পদে চেয়ারে থাকা মানুষগুলোকে পুশ করে দিচ্ছে, এদের ব্যাপারে যদি আপনারা সাবধান না হন, তো এদেশের মানুষ ধর্মভীরু, এদেশের মানুষ ধর্মপ্রাণ, এদেশের মুসলমান তো বটে, এদেশের হিন্দুরা, এদেশের খ্রিস্টান, এদেশের বৌদ্ধ, এদেশের প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা মানুষ যার যার ধর্ম পালনে অত্যন্ত সিরিয়াস। এরকম একটা সমাজে পশ্চিমা আবর্জনা আপনি শিক্ষার নাম দিয়ে আমাদের সন্তানদেরকে গেলানোর চেষ্টা করবেন, প্রয়োজনে মানুষ নিজের সন্তানকে এ সমস্ত শিক্ষার নামে কুশিক্ষা গ্রহণ করা বন্ধ করে দিবে। আমি পরিষ্কার করে বলতে চাই যে ওলামা একরামের সাবধান বাণী, তাদের সতর্কীকরণগুলোকে আপনারা আমলে নিন। যদিও আলহামদুলিল্লাহ প্রশংসার কথা, গেল বছর যখন পাঠ্যপুস্তক নিয়ে আমরা কথা বলেছি, বিভিন্ন জায়গা থেকে ওলামা একরাম কথা বলেছেন, অনেকগুলো পরিবর্তন তখনই আনা হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে। এটার জন্য অবশ্যই সংশ্লিষ্ট মহল সাধুবাদ পেতে পারেন। এবং এই বছরও যে বিতর্কিত ট্রান্সজেন্ডার ইস্যুতে সবাই চতুর্পাশ থেকে মুখ খোলা শুরু করেছেন, আমরা বহু আগে থেকে কথা বলছি, কিন্তু মানুষের টনক
খুব বেশি একটা সহজে নড়ে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান হয়েছে যে অবশেষে টনক একটু হলেও নড়েছে। ইতিমধ্যে কমিটি করে দেওয়া হয়েছে এবং সেই কমিটি দেখবে যে এই গল্পের মধ্যে ঝামেলার কিছু আছে কিনা। আমরা দোয়া করি সেই কমিটির জন্য আল্লাহ তাআলা তাদেরকে সঠিকটা সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, প্রত্যেকটা সন্তান আমাদের কাছে আমানত, প্রত্যেকটা সন্তান। এমনকি যার সন্তান নেই, আপনারও দায়িত্ব আছে। যাদের সন্তান নেই তাদের দায়িত্ব আছে না? আপনার সন্তান নাই, আপনি এই সমাজটা নষ্ট হওয়ার কোনো চক্রান্ত হলে সে বিষয়ে আপনাকেও সতর্ক হতে হবে, আপনাকেও দায়িত্বশীল আচরণ করতে হবে, ভূমিকা রাখতে হবে। আমাদের পাঠ্যপুস্তকে কি আছে না আছে এগুলো জানার জন্য আমি যে সমস্ত বইগুলো নিয়ে, যে সমস্ত শ্রেণীর বই নিয়ে আলাপ আলোচনা অনেক আগে থেকে শুরু হয়েছে, সেগুলো গত বছরগুলো আমি আমার অফিসে সংগ্রহ করেছি, এই বছরগুলো আমি সংগ্রহ করেছি। আমি ডিটেইল একটা একটা করে পুঙ্খানুপুঙ্খ করে এখন আলোচনা করব না, কারণ এটা আমার আলোচনা করার সুযোগ সময় এখন আমার হাতে নাই। আমি শুধুমাত্র দু একটা পয়েন্ট শেয়ার করতে চাই। অনেকে মনে করেন শুধুমাত্র শরীফার গল্প নিয়েই সব ঝামেলা, আর বোধহয় কোনো সমস্যা নেই। সমস্যা অনেক গভীরে, সমস্যা প্রতি পাতায় পাতায়, সমস্যা প্রতিটা বইয়ের কভারে কভারে। এগুলো এমনিতে হয় নাই, এগুলো অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রবেশ করানো হয়েছে। একটা বইয়ের কভারে দেখলাম মাদ্রাসা শিক্ষার্থীদের বই, মাদ্রাসা শিক্ষার্থীদের বইয়ের কভারে হারমোনিয়াম বাজাচ্ছে সেই ছবি। কয়েকজন শিক্ষার্থী মিলে হারমোনিয়াম বাজাচ্ছে। মাদ্রাসা শিক্ষার্থীরা কি হারমোনিয়াম বাজায়? বাংলাদেশে এরকম কোনো মাদ্রাসা একটাও আছে? অধপতন এতদূর যায়নি, পচন এতটা ধরে নাই যে মাদ্রাসায় হারমোনিয়াম বাজাবে। কি বলেন? আছে? বাদ্যযন্ত্রের ব্যাপারে বাংলাদেশে সকল মত পথের ওলামা একরাম, সকল মত পথের ওলামা একরাম, ওলামাদের ব্যক্তিগত যত ভিন্ন মত আছে, যত ইখতিলাফ আছে, যত মত পার্থক্য আছে, এই সবগুলোর ঊর্ধ্বে উঠে সকল মতের সকল পথের ওলামা একরাম বাদ্যযন্ত্রের ব্যবহার ইসলামে হারাম হওয়ার ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো দ্বিমত পোষণ করেন। কিছুদিন আগে আইআইইউসি চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ওরিয়েন্টেশন স্পিকার হিসেবে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। তো বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়, অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল ব্যক্তিবর্গ, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, মাননীয় সংসদ সদস্য আরও অনেকে ছিলেন। সেখানে আমার উপস্থিতিতে দেখলাম যে একটি দেশাত্মবোধক গান গাওয়া হলো এবং যে ইয়াং ম্যান গানটা পরিবেশন করলেন তিনি একটা গিটার নিয়ে এসে টিং টিং বাজাতে বাজাতে গানটা গাইলেন। তো তার গান বাজানোর শেষে আমার বক্তব্যের পালা আসলো। আমি তখন বলার চেষ্টা করেছি, নাম যখন ইসলামী বিশ্ববিদ্যালয়, চক্ষু লজ্জায় তো মানুষ ইসলামিক বিষয়গুলোকে পালন করে। আমি বললাম যে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে যদি ইসলাম পালন করা কঠিন হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাকে বসিয়ে রেখে যদি আমার সামনে আমাকে বাদ্যযন্ত্র শুনতে বাধ্য করা হয়, তাহলে এটার নাম ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবর্তন করে অন্য কিছু দেন। ভাইরা আমার, গত কদিন আগে মূলধারার গণমাধ্যমগুলোতে নিউজ হয়েছে, আমি দেখেছি যে আপনাদের পাশে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে একজন মেয়ে শিক্ষার্থী, তিনি তার মুখের হিজাব নেকাব খোলেন নাই দেখে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। প্রতিষ্ঠান হলো ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানে হিজাব নেকাব পড়ার অধিকার। এদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোন আবর্জনার বিরুদ্ধে কথা বললে তার চাকরি চলে যায়। একই দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার বোনের মুখের নেকাব খোলার অধিকার কোত্থেকে পায়? এদেশে পরিকল্পিতভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করার ষড়যন্ত্র যেন কেউ আঁটছে, তা না হলে একের পরে কি ঘটনাগুলো কেন ঘটবে? ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি হিজাব এবং নেকাব পরার স্বাধীনতার সুযোগ না পায় শিক্ষার্থীরা, তাহলে এর চাইতে বড় লজ্জাজনক অধ্যায় আর কি থাকতে পারে?
ভাইরা আমার বিশ্বাস ইনশাআল্লাহ অস্থিরতা কমে যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সরকার, ঊর্ধ্বতন মহল তারা বিষয়গুলো খুব সিরিয়াসের সাথে দেখবেন এবং যারা এই সমস্ত শয়তানিগুলো করছে, কলকাঠি নাড়ছে, তাদের ব্যাপারে তারা সতর্ক হবেন এবং বিশৃঙ্খলার সমস্ত দুয়ার তারা বন্ধ করবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রিয় মাতৃভূমিতে আমাদের সন্তানদেরকে ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা পাঠ্যপুস্তকে যত রকমের বিষয় আছে, এর ভিতরে অনেকগুলো বিষয় নিয়ে আমরা অনেক আগে একটা বক্তব্যে বলেছি। তার বেশিরভাগই আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ আমলে নিয়েছেন এবং সেগুলো পরিবর্তন করেছেন। শরীফার গল্প নিয়ে যে আলোচনা চলছে, এই গল্পটা আমি পড়েছি, গত বছরেরটাও পড়েছি, এই বছরেরটাও পড়েছি। দায়িত্বশীল ব্যক্তিবর্গের কেউ কেউ বলার চেষ্টা করছেন যে হুজুররা না বুঝেই শুধুমাত্র সমালোচনা করে, বইতে ট্রান্সজেন্ডার শব্দ কোথাও নাই। কথা কিন্তু সত্য যে ট্রান্সজেন্ডার শব্দ বইয়ের কোথাও নাই। কিন্তু আজব কথা কি জানেন, গত বছর শরীফার গল্পে যা ছিল এই বছরও শরীফার গল্পে একই জিনিস আছে, শুধুমাত্র গত বছর যেখানে ট্রান্সজেন্ডার ছিল এবছর সেখানে ট্রান্সজেন্ডার পরিবর্তে তৃতীয় লিঙ্গ বা হিজড়া শব্দ ব্যবহার করা হয়েছে। ব্যাস, পার্থক্য এতটুকু। এখন ট্রান্সজেন্ডার আর হিজড়া জিনিসটা কি, এখানে বড় ধরনের একটা ঘাপলা আছে। আমাদের দেশে কত হাজার প্রতিবন্ধী আছে আপনারা জানেন? আমি যদি ভুল না দেখে থাকি, যশোরে প্রতিবন্ধীদের একটা বড় প্রতিষ্ঠান আছে ক্যান্টনমেন্টে, আছে না নাই? বাংলাদেশে হাজার হাজার প্রতিবন্ধী তারা মানবেতর জীবন যাপন করছে। প্রতিবন্ধী হয়েছে, ওই ঘরে মা বাপের ঘুম হারাম হয়ে গেছে। প্রতিবন্ধীদেরকে দিয়ে মা বাপের কষ্টের কোনো শেষ নাই। যে কনকনে শীত পড়ছে, দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো বহু মানুষ শীতে কাঁপছে। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা এবছর 50,000-এর বেশি শীতবস্ত্র বিতরণের কার্যক্রম আমরা চালাচ্ছি। যশোরেও আগামী 2-4 দিন বিতরণ চলমান থাকবে, সারা দেশে চলমান আছে আলহামদুলিল্লাহ। তো যেখানে এদেশে শীতে মানুষ কনকনে শীতে কাঁপে, মানুষের পেটে এখনো ক্ষুধা অনেকের, এবং যে দেশে হাজার হাজার প্রতিবন্ধী স্ট্রাগল করে, তাদের বাবা মা স্ট্রাগল করেন, জীবন সংগ্রামে তারা এক এক সময় ক্লান্ত হয়ে পড়েন, সেই দেশে সমকামিতাকে প্রতিষ্ঠিত করবার জন্য ট্রান্সজেন্ডার শব্দের আড়ালে সে চক্রান্ত চলছে। এই সপ্তাহের শুরুর দিকে আমার অফিসে একজন ট্রান্সজেন্ডার আসছে। এক সপ্তাহ ধরে অফিসে যোগাযোগ করার পর তাকে আসতে দিলাম, আসলো। ইয়াং ছেলে, সে কলেজে পড়ে। এ আল্লাহর বান্দা অফিসে আসার পর তার কথা শুনলাম আমি। তার কথা শোনার পর আমার নিজেরই চোখের পানি বের হওয়ার উপক্রম। সে কাঁদছে আর বলছে, হুজুর আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো শেষ হয়ে গেছি, আমাকে আপনি উদ্ধার করেন। তার বক্তব্য শোনার পর আমার কাছে মনে হলো যে এই জাতীয় আরো যারা আছেন, যে মানুষগুলো ভুল পথে আছেন, আল্লাহ হয়তো তাদেরকে একসময় হেদায়েত দান করবেন। তাদের অনেকের শরীরে এরকম সমস্যা আছে যে তিনি আপাদমস্তক পুরুষ, কিন্তু কোনো নারীর প্রতি তার আকর্ষণ হয় না। এরকম সমস্যা আছে, বাস্তবিকই, সবই ভণ্ডামি না, কিছু বাস্তবিক বিষয় আছে। এখন কথা হলো তাহলে সমাধান কি? সমাধান হলো ট্রিটমেন্ট করতে হবে। এটা ট্রিটমেন্টের মাধ্যমে সমাধান যোগ্য একটা বিষয়। ট্রিটমেন্ট না করে একজন ছেলে, তিনি ছেলেদের প্রতি আকৃষ্ট হন, সেটাকে সমাজের হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে কোথাও গেলানো যাবে না। আমাদের সংবিধানে এই সমকামিতার অপরাধ কেউ সংগঠন করলে 2 বছর কারাদণ্ডের শাস্তির কথা বলা আছে। সকল ধর্মে এদেশের সংবিধানে সব বিচারে যেটি নিষিদ্ধ, ঘৃণিত, শুধু আমাদের দেশে না, পশ্চিমা দুনিয়ার মতো বহু দেশে, পশ্চিমা দুনিয়াতে, পশ্চিমা জগতে বাবা মারা অভিভাবকরা রাস্তা বেরিয়ে পড়েছেন এই অসভ্যতার বিরুদ্ধে। রাশিয়ার মতো দেশ, চায়নার মতো দেশ এটাকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে, সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে এটাকে বন্ধ করার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। সেটাকে দুনিয়ার মানুষ যেহেতু সমকামের নামে গিলবে না, এই জন্য ট্রান্সজেন্ডার নাম দিয়ে এটা গেলানো হচ্ছে। এই ট্রান্সজেন্ডার যে আমার অফিসে আসছিল, সে আমাকে এমন এমন কিছু তথ্য দিয়েছে যেগুলো পাবলিকলি বলা আমার জন্য সহজ না, কঠিন।
শুধু একটি পয়েন্ট উল্লেখ করতে চাই, সেটি হলো সে আমাকে বলেছে, হুজুর এমন এমন অ্যাপ মোবাইলে ডেভেলপ করা হয়েছে যে একজন সমকামী সে যে কোনো জায়গায় ওই অ্যাপ অন করে তার আশেপাশে আর কারা কারা আছে না আছে তাদের সাথে কানেকশন করে গুনাহে লিপ্ত হওয়ার পথ সহজ করে দেওয়া হয়েছে। এবং শুধু একটি বলার মতো বললাম, আর বলার মতো নয়, এরকম বহু তথ্য সে আমাকে দিয়েছে এবং সে দেখিয়েছে আমাকে হাতে কলমে, আমার কাছে প্রমাণ হাজির করেছে যে হুজুর এটা চলছে। তো এই যে একটা অসভ্যতা, এই যে একটা নোংরামো, এটাকে হিজড়ার নামে, হিজড়াদেরকে এই ট্রান্সজেন্ডারের নামে এটাকে গুলিয়ে ফেলা হচ্ছে এবং সাধারণ মানুষকে খুব সহজে বুঝাই ফেলতেছে যে হুজুররা বুঝতেছে না, আরে যেই হিজড়া সেটাই তো ট্রান্সজেন্ডার, তো হিজড়াদের অধিকারের ব্যাপারে তো হুজুররাও সোচ্চার। আপনারা জেনে অবাক হবেন, বাংলাদেশে হিজড়াদের প্রতিষ্ঠিত করবার জন্য যারা সবার আগে এগিয়ে এসেছে তাদের নাম এদেশের আলেম সমাজ। ঢাকার কামরাঙ্গীরচরে তৃতীয় লিঙ্গের মানুষের মাদ্রাসা করেছেন ওলামা একরাম। সিলেটে মাদ্রাসা কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করেছেন, সেখানে তারা মাদ্রাসা করেছেন তৃতীয় লিঙ্গের মানুষের জন্য। তৃতীয় লিঙ্গের মানুষগুলো আমাদের ভাই, আমাদের বোন, এই সমাজের অংশ। তৃতীয় লিঙ্গ এবং হিজড়া যারা, এই হিজড়াকে আবার ট্রান্সজেন্ডার কেন বলতে হবে, যেটা গত বছর ছিল, এবছর একই গল্প, শুধু শব্দ চেঞ্জ করা হয়েছে। সমস্যা কোন জায়গায় আমি সেখানে যাচ্ছি। তার আগে বলছি যে এই হিজড়া পরিবর্তন করে ট্রান্সজেন্ডার শব্দটা কেন রাখা হলো। যারা রেখেছে তারা মনে করে সব বোকা, কিছু বুঝে না, দুনিয়াতে হুজুরের সবাই বোধহয় সব বেকুব মনে করে তারা। এই জন্য তারা বলে যে ভাই, হিজড়া শব্দটা গালির মতো হয়ে গেছে, তৃতীয় লিঙ্গের মানুষের কোনো অধিকার নাই, তাদেরকে মানুষ তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে, সমাজে কোণঠাসা করে রাখে। এই জন্য এই মানুষগুলোর ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টানোর জন্য আমরা শব্দটা চেঞ্জ করছি, যাতে হিজড়া শব্দ শুনতে খারাপ শোনা যায়, মানুষ বাজেভাবে দেখে, সেটা যেন না করে। আমার প্রশ্ন হলো, হিজড়ার বাংলা বা হিজড়ার ভালো শব্দ যদি তৃতীয় লিঙ্গ হয়, আমাদের দেশের প্রচলিত আইনে, আমাদের কাগজে পত্রে সব জায়গায় তাদেরকে তৃতীয় লিঙ্গ পরিচয় করানো হয়েছে, তো তৃতীয় লিঙ্গের ইংরেজি কি ট্রান্সজেন্ডার না থার্ড জেন্ডার? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তৃতীয় লিঙ্গের ইংরেজি কি থার্ড জেন্ডার হয় না ট্রান্সজেন্ডার হয়? তাহলে থার্ড জেন্ডার উল্লেখ না করে ওই পশ্চিমা দুনিয়ার এই আবর্জনা এনে এখানে ট্রান্সজেন্ডার করার কাহিনীটা কি? কাহিনী আমি বলছি। কাহিনী হলো, দেখুন, আমি ব্যক্তিগতভাবে ওয়াজ মাহফিলে বা সাধারণ দিনে প্রোগ্রামে আমার কথা বলার একটা ধাঁচ আছে। আমি আমার ধাঁচে কথা বলি। আমি চেষ্টা করি যা বলার তা বলার আগে শব্দে শব্দে, অক্ষরে অক্ষরে মেলাবার। কোরআনে কারিমে একটা আয়াত বললে জানা মুখস্থ আয়াতটা আমি বলার আগে পরিকল্পনা করলে আমি আবার একটু দেখি তারপরে বলার চেষ্টা করি। এরপরও আমি ভুল, মানুষের ঊর্ধ্বে নই। ট্রান্সজেন্ডার এটার পরিচয় যদি আপনি জানতে চান, আপনি গুগলে সার্চ করেন, আপনাকে বিবিসি বাংলার তথ্য দিবে, বিভিন্ন বড় বড় পোর্টালগুলো তথ্য দিবে যে ট্রান্সজেন্ডার কাকে বলা হয়। ট্রান্সজেন্ডার বলা হয় সে মানুষগুলোকে, যে মানুষগুলো সমস্যা মানসিক, তাদের সমস্যা দৈহিক না। মানসিক সমস্যা বলতে তার শরীরের অবকাঠামো আপাদমস্তক একজন ছেলের, কিন্তু তার আকর্ষণ ছেলেদের দিকে, ছেলে হিসাবে আকর্ষণ হওয়ার কথা মেয়ের দিকে, কিন্তু আকর্ষণ ছেলের দিকে। তো তখন সে নিজেকে মেয়ে ভাবতে থাকে, কারণ একজন ছেলের দিকে যেহেতু আকর্ষণ, অতএব তাকে নিজেকে মেয়ে ভাবে সে, যে আমি তার মেয়েদের সব কিছু ভালো লাগে, মেয়েদের খেলনা ইত্যাদি ভালো লাগে। এরকম বাস্তবতা আছে, এটাকে অস্বীকার করবার সুযোগ নাই। কিন্তু আমরা অনেকে না জেনে অস্বীকার করি যে না, এটা বোধহয় পুরোটাই ভণ্ডামি। না, এটার নাম দিয়ে বহু ভণ্ডামি চলে। কওমে লূতের এই অপকর্ম, ঘৃণ্য কর্ম চলে, এবং বাংলাদেশে এটার জাল কতদূর বিছানো হয়েছে, কত দূর চলে গেছে, পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায়। এটাকে ডেভেলপ করার জন্য, এটাকে উন্নয়ন করার জন্য শত শত নয়, হাজার কোটি টাকার ফান্ড বাহির থেকে আসতেছে। যে দেশে প্রতিবন্ধীদের দেখার কোনো মানুষ নেই, যে দেশে রাস্তাঘাট কালভার্টের অভাবে মানুষ অনেক কষ্ট করে, যে দেশে শীতের কষ্টে মানুষ এখনো মারা যায়, যে দেশে খাদ্যের অভাবে মানুষ এখনো কষ্ট করে, যে দেশে কনকনে শীতে এখনো ফুটপাতে আপনি মানুষ দেখবেন শুয়ে থাকে, যে দেশে ছোট শিশু মায়ের দিকে তাকিয়ে ফেলফেল করে খাবারের অপেক্ষায় থাকে, চেহারা শুকিয়ে যায়, যে দেশে সন্তান মায়ের লাশ হসপিটাল থেকে নেওয়ার টাকা জোগাড় করতে পারে না,
যে দেশে চিকিৎসার অভাবে বহু মানুষ মারা যায়, সে দেশের সমকাম প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার কোটি টাকার ফান্ড বিদেশ থেকে দেশে দেওয়া হয়। ভাইরা আমার, সেখানে সেই টাকাগুলো হালাল করার জন্য, হালাল করা বলতে যারা দিচ্ছে তাদের নিমক হালালি করার জন্য, তাদেরকে দেখাবার জন্য পাঠ্যপুস্তক নিয়ে এখন আলাপ হচ্ছে। আপনারা জেনে অবাক হবেন, সরকারি বেসরকারি বহু ফরমে জেন্ডার পরিচয় এখন মেল ফিমেলের পাশাপাশি ট্রান্সজেন্ডার যুক্ত হয়ে গেছে। এবং এই যে একটা ব্যাপার, বইয়ের মধ্যে শরীফার গল্পে ছিল, আমি সেখানে আবার ফিরে যাই, যে সেখানে সমস্যাটা কি। অনেকে মনে করেন যে ভাই, যে হিজড়া সেই তো ট্রান্সজেন্ডার, তো আপনাদের অসুবিধাটা কি? আমি বলি ভাই, আপনি হয় বোকা সাজছেন, আর না হলে এদেশের মানুষকে বেকুব বোকা মনে করতেছে। শুনেন, ট্রান্সজেন্ডার মানে রূপান্তরকামী। একজন আপাদমস্তক ছেলে হঠাৎ করে সে নিজেকে মেয়ে দাবি করবে। এবার সংসদ নির্বাচন করেছে রংপুর থেকে একজন ট্রান্সজেন্ডার, সে হঠাৎ করে গায়েব হয়ে গেছে নিজের এলাকা থেকে। এরপর অনেক দিন পরে তার উদয় হয়েছে, ছেলে ছিল, এখন সে কি হয়ে গেছে? মেয়ে হয়ে গেছে। আবার চটকদার নিউজ আমরা দেখতাম কিছুদিন, যে একজন ছেলে হঠাৎ মেয়ে হয়ে গেছে। হঠাৎ মেয়ে হয় না, কিছু অসাধু ডাক্তার অপারেশন করে, এবং এগুলো নিয়ে বহু নিউজ হয়েছে, ধরা পড়েছে। আপনাদের শুধু একটা তথ্য দিই, এই বছর বইয়ে বাচ্চাদেরকে কয়েকজন ট্রান্সজেন্ডারের সাথে, ট্রান্সজেন্ডার তো বইয়ে এবার উল্লেখ করা হয় নাই, তৃতীয় লিঙ্গ বা হিজড়ার সাথে পরিচয় করা হয়েছে। আমি চেক করেছি, 4 জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে 3 জনকে আমি পেয়েছি যে বিবিসি বাংলা, দৈনিক সমকাল এবং আরেকটা প্রথম সারির রেজিস্টার্ড গণমাধ্যম, 3টা গণমাধ্যম আমি দেখেছি। তাদের প্রত্যেকটা মানুষকে মিডিয়া ট্রান্সজেন্ডার দাবি করেছে, বইয়ে তাদেরকে হিজড়া হিসেবে পরিচয় করাচ্ছেন। ট্রান্সজেন্ডার হিজড়ার মধ্যে পার্থক্যটা আমরা বুঝি। হিজড়া হলো তার বডির স্ট্রাকচারের সমস্যা আছে, তার শরীরে একজন পুরুষের অবয়ব অবকাঠামোর পাশাপাশি নারীত্বের অবকাঠামো আছে, অথবা দেখতে পুরুষ তার ভিতরে নারীত্ব অবকাঠামো আছে, অর্থাৎ স্ট্রাকচারাল প্রবলেম, তার শরীরে কাঠামোগত সমস্যা। আর ট্রান্সজেন্ডার হলো কাঠামোগত কোনো সমস্যা নাই। বিশেষ করে এবার বইয়েও আছে, গত বছর বইয়েও ছিল, যে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে যে দেখো, আমরা সাধারণত ছেলে মেয়ে নিরূপণ করি কিভাবে, সমাজ ঠিক করে দেয়। চিন্তা করেন, ছেলে মেয়ে ঠিক করে দেয় সমাজ, এবং সমাজ ঠিক করে কি দেখে? মানুষের শরীরের কাঠামো দেখে। জন্মের সময় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের কাঠামো দেখে আমরা বুঝতে পারি কোনটা ছেলে কোনটা। এখন পড়ানো হচ্ছে, বাচ্চাদের শেখানো হচ্ছে যে না, শুধুমাত্র ছেলে মেয়ে এভাবে সমাজ বলে দিলেই হবে না, এটা যার ব্যাপার, ইস্যুটা যার, মূলত তার বলার কথা। এই জন্য একজন দেখতে শুনতে আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত চুল পরিমাণ বেশ কম নাই, পুরুষত্বের বাইরে কিছু তার শরীরে নাই, এরকম একজন মানুষ যদি হঠাৎ করে বলে যে আমি নিজেকে মেয়ে মনে করি, তাহলে তাকে মেয়ে স্বীকার করতে হবে, মেয়েদের টয়লেটে যেতে দিতে হবে, মেয়েদের সাথে জেলে থাকতে দিতে হবে। স্কটল্যান্ডের, আমি যদি ভুল না করি, স্কটল্যান্ডের প্রেসিডেন্ট না জানা প্রধানমন্ত্রী শুধুমাত্র জেলে এরকম একটা ট্রান্সজেন্ডারের অপকর্মের কারণে তার পদত্যাগ করতে তিনি বাধ্য হয়েছেন। আমাদের দেশে, পশ্চিমা দুনিয়াতে বছরকে বছর 30 বছর ধরে যেটা গিলাতে পারছেন, আমাদের দেশে কয়েক মাসে সেটা খুব সূক্ষ্মভাবে তারা গিলায় ফেলছে। এবার আসি আবারও মূল জায়গায়, যে ট্রান্সজেন্ডার হলো হঠাৎ করে সে ঘোষণা করছে ছেলে মেয়ে, মেয়ে ছেলে ঘোষণা করতেছে, এটা তার মনের ব্যাপার। আচ্ছা, এটা হলে সমস্যা কি? আমি আগে বারবার বলেছি, একজন ছেলে যে কোনো পেশার একজন পুরুষ, তিনি হঠাৎ 20, 25, 30 বছর বয়সে এসে বললেন আমার নিজেকে মেয়ে মনে হচ্ছে। জীবনের যে কোনো পর্যায়ে তিনি এখন বললেন আমি মেয়ে। এখন একজন ছেলে যদি নিজেকে মেয়ে মনে করেন, অফিসিয়ালি মেয়ে ঘোষণা দেন, এবং তাকে মেয়ে হিসেবে সমাজ যদি স্বীকৃতি দিতে বাধ্য হয়, ইতিমধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ট্রান্সজেন্ডার সুরক্ষা আইনের খসড়া রেডি হয়েছে, আগামী ডিসেম্বরের আগে সেটা পাস হবে, দৈনিক ইত্তেফাক নিউজ করেছে। এই নিউজের তথ্য মোতাবেক একজন ট্রান্সজেন্ডার, একজন পুরুষ, সে যদি বলে যে আমি নিজেকে মেয়ে মনে করছি, এখন আপনারা উত্তর দেন, সে কাকে বিয়ে করবে? আমার প্রশ্ন বুঝতে পারছেন? একটা মানুষ ছেলে, অবকাঠামো 100% ছেলের, তিনি হঠাৎ করে বলতেছে না আমি নিজেকে মেয়ে ঘোষণা করছি, আমার মেয়ে মনে হচ্ছে নিজেকে। তাহলে এবার
সে বিয়ে করলে কাকে বিয়ে করবে? যেহেতু মেয়ে ঘোষণা দিয়েছে নিজেকে, তাহলে বিয়ে করবে। আর সে অরিজিনালি আগে থেকে কি আছে? এখন বিয়ে করলো আরেকটা, সমান সমান কি দাঁড়ালো? কথা কি ক্লিয়ার? পরিষ্কার হয়েছেন আপনারা? এই জিনিসটা তারা মনে করে আমরা বুঝি না, আমরা বেকুব মনে হয়। ট্রান্সজেন্ডার হিজড়াই তো। একজন মেয়ে ট্রান্সজেন্ডার রূপান্তরিত হয়ে সে যদি বলে, ঘোষণা দেয় নিজেকে ছেলে, তাহলে এবার সে যেহেতু ছেলে ঘোষণা দিয়েছে অফিসিয়ালি, তাহলে একজন মেয়েকে বিয়ে করবে, অথচ সে আগে থেকেই, তাহলে আরেকটা মেয়েকে বিয়ে করলো, কি দাঁড়ালো? সমান সমান। কথা কি বুঝতে পারছেন? এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং একাধিক এনজিও তারা উঠে পড়ে লেগেছে। এবং অবাক করা বিষয় হলো, অনেক মাদ্রাসাগুলোকে পর্যন্ত ব্যবহার করছে তারা সমতন্ত্রের ক্যাম্পেইনের নামে। হুজুরদের চোখে ধুলি দিয়ে, হুজুরদের দিয়ে এই সমকামিতার আইন বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নিয়েছে। ভাইরা আমার, মানব সভ্যতা পৃথিবীতে টিকে আছে যেই কালচারের মধ্য দিয়ে, আল্লাহর যে নিয়মের মধ্য দিয়ে, সুন্নাতুল্লাহর মধ্য দিয়ে, এটাকে ধ্বংস করার এক চক্রান্ত নীল নকশা চলছে। দেখুন, পৃথিবীর বহু দেশ, পশ্চিমা দুনিয়া তো বটেই, আমি নির্দিষ্ট করে বলতে পারি ইতালির কথা, সাউথ কোরিয়ার কথা, আমি যেসব দেশে যাওয়ার সুযোগ হয়েছে, চায়নার কথা, থাইল্যান্ডের কথা, আমি সেখানকার ভাইদের সাথে, লোকদের সাথে মেশার চেষ্টা করেছি এবং মানুষকে জিজ্ঞেস করেছি সেখানকার পরিস্থিতি। আমাকে থাইল্যান্ডের সর্বশেষে এক বাংলাদেশি ভাই বললেন যে এখানে একসময় 2টা বেশি 3টা সন্তান নেওয়ার ব্যাপারে বিধিনিষেধ ছিল, চাপ ছিল সরকারের তরফ থেকে, সন্তান বেশি নেওয়া যাবে না, জন্ম নিয়ন্ত্রণ করতে হবে। আর এখন বেশি দিন লাগে নাই, জেনারেশন দ্বিতীয়টায় আসা লাগে নাই, আমরা যে বেঁচে থাকতে দেখে যাচ্ছি যে এখন এই দেশে সন্তান বেশি নেওয়ার জন্য সরকার প্রণোদনা দিচ্ছে। জাপানে আমি যাওয়ার সুযোগ হয়েছে, সেখানেও আমি দেখেছি, কোরিয়াতেও আমি দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, ইটালির নিউজ দেখেছি, চায়নার নিউজ দেখেছি। তারা এখন চায়নার মতো দেশ, এত মানুষ সে দেশে, আমরা মনে করি তাদের কোনো ক্রাইসিস নাই। আপনারা জেনে অবাক হবেন, সেখানে মানুষের জন্ম থেমে গেছে, জন্মের হার নাই, জেনারেশন গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। কিভাবে দেশ টিকবে তারা চিন্তায় পড়ে গেছে, কপালে ভাঁজ শুরু হয়ে গেছে। কারণ মানুষ জন্মের যে টেন্ডেন্সি, যে প্রবণতা, এটা যদি একবার সমাজ থেকে নষ্ট হয়ে যায়, দ্বিতীয়বার সমাজে সেটা চালু করা এত সম্ভব না, এত সহজ না। হাজারো সমস্যা। এদেশে ওলামা একরাম যখন এগুলোর বিরুদ্ধে কথা বলছে, বলে হুজুররা বুঝে না কিছু, বোকাশোকা, এরা জন্ম নিয়ন্ত্রণ নিয়ে যা তা বলে, হুজুররা বুঝে না। এখন হুজুররা ট্রান্সজেন্ডার নিয়ে চিল্লাচিল্লি করে। আপনার যখন ধ্বংস শেষ হয়ে যাবে, তখন হয়তো হুজুরদের কথার মর্ম আপনি বুঝতে পারবেন। ভাইরা আমার, বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিকরণ করার কারণে, মেয়েদেরকে অতিরিক্ত ঘরের বাইরে নেওয়ার কারণে, অতিরিক্ত প্রয়োজনের চাইতে যুবক ছেলেদের চাকরি খবর না, মেয়েদের টেনে টেনে বের করছেন। পশ্চিমা দুনিয়া আপনাকে একটা ধরায় দিছে, নারী অধিকার নাম দিয়ে আপনি শুরু করছেন সেটা। এরপরে এখন আবার এই যে গোটা দুনিয়াতে ট্রান্সজেন্ডারের যে ষড়যন্ত্র চলছে সমকামিতা প্রতিষ্ঠা করার জন্য, এগুলো শয়তানি চক্রান্তের অংশ। এগুলোর মধ্য দিয়ে মানুষ নারী পুরুষের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, স্বাভাবিক সম্পর্কের মাধ্যমে মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকার যে ধারা, সেটা অলরেডি বাধাগ্রস্ত বিভিন্ন দেশে হয়ে গেছে। এই দেশ সেই পরিস্থিতি দেখতে হয়তো খুব বেশি সময় বাকি নাই। এই জন্য আমাদের সবাইকে একটু নড়েচড়ে বসতে হবে, দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আমরা আবারও উদাত্ত আহ্বান করতে চাই যে বা যারা আমাদের এই সমাজকে ধ্বংস করতে চায়, নষ্ট করতে চায়, সমকামিতাকে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে থামাতে হবে। ভাইরা আমার, শরীফার গল্পে বলা হচ্ছে যে জেন্ডার বা লিঙ্গ, এটা প্রত্যেকটা মানুষ যার যারটা সে দাবি করে ঠিক করবে। এবং আপনারা জানেন, তৃতীয় লিঙ্গ বা হিজড়াদের মেডিকেল টেস্টের নিয়ম এদেশে ছিল, এখন আছে কিনা আমি জানি না। এ বিষয়ে আমার কাছে কিছু তথ্য উপাত্ত এসেছে, আমি এগুলো পরখ করেছি। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের অফিস থেকে চেয়ারম্যান সাহেব একাধিক চিঠি ইস্যু করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে। কি চিঠি ইস্যু করেছেন আপনারা অবাক হবেন। চিঠি ইস্যু করেছে যে তৃতীয় লিঙ্গ এবং হিজড়াদের যেন কোনো মেডিকেল টেস্ট না করা হয়, এই নিয়ম যেন বন্ধ করা হয়। কেন বন্ধ করতে হবে? তৃতীয় লিঙ্গের মানুষকে মেডিকেল টেস্টের মাধ্যমে তিনি যে তৃতীয় লিঙ্গের, তিনি যে আসলে হিজড়া, এটা নিরূপণ করা বন্ধ করার জন্য তারা দরখাস্ত করছে। কেন করতে হবে? কারণ
কোন জায়গায় নাকি তৃতীয় লিঙ্গের মানুষদের মেডিকেল টেস্ট করতে গিয়ে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, মাথা ব্যথা হলে কি মাথা কেটে ফেলা সমাধান? মেডিকেল টেস্ট করতে গিয়ে যদি কেউ যৌন হেনস্থার শিকার হয়, তাহলে সেখানে কড়াকড়ি করতে হবে, শক্ত আইন করতে হবে, নিয়ম করতে হবে, যাতে কেউ যৌন হেনস্থার শিকার না হয়। সাধারণ ট্রিটমেন্ট নিতে গিয়ে অনেক মেয়েরা অনেক জায়গায় যৌন হেনস্থার শিকার হয় না? সেজন্য কি মেয়েদের ট্রিটমেন্ট বন্ধ করে দিয়েছেন? এখন কথা হলো, তৃতীয় লিঙ্গের মানুষের মেডিকেল টেস্ট এটা উঠাই দিতে চায় কেন জানেন? কারণ ওই যে সমকামী দুষ্টগুলোকে, অভিশপ্তগুলোকে, বিকৃত রুচির মানুষগুলোকে এই সমাজে ঢুকানোর জন্য তৃতীয় লিঙ্গের মোড়ক ব্যবহার করবে। মেডিকেল টেস্ট করলে তো এগুলো সব ধরা পড়ে যাবে। বুঝেন না আমার কথা? শত শত তথাকথিত হিজড়া আছে, এরা হিজড়া না, হিজড়া সাচ্ছে। এবং এদের বেশিরভাগ, বড় অংশ বিশেষ করে এখন এই অপশক্তিগুলো যাদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, এরা কিন্তু সব সমকামী। ভাইরা আমার, এখন আমার কথা হলো, ইস্যুটা খুব সহজ, আইন করা হোক। 100% তৃতীয় লিঙ্গের মানুষদেরকে উপযুক্ত মেডিকেল টেস্টের মাধ্যমে তাদের ডিফাইন করে, তাদের চিহ্নিত করে, তাদের নিশ্চিত করে যে এরা তৃতীয় লিঙ্গের মানুষ। তাদের সংখ্যা বাংলাদেশে সম্ভবত 8,000-এর বেশি না। তো 8,000 মানুষ, এদেরকে পুনর্বাসন করা, এদেরকে শিক্ষিত করার জন্য দেশে আলেমরাই যথেষ্ট ইনশাআল্লাহ। 8,000 মানুষের জন্য মাদ্রাসা করা কি আলেমদের জন্য খুব কঠিন কিছু? স্কুল করাও কঠিন কিছু না, এমনকি তাদেরকে কলকারখানায়, অফিস আদালতে কাজ দেওয়াও কঠিন কিছু না। তাদের জন্য উপযুক্ত ব্যবস্থায় দেশে ওলামা একরামে করে ফেলবে। এই 8,000 মানুষের বা কম বেশি যেটাই হোক, এই সামান্য কিছু মানুষের মোড়কে আড়ালে এই দুষ্ট চক্রকে ঢুকায়া দেওয়ার যে চক্রান্ত চলছে, ইনশাআল্লাহ এদেশের একটি মানুষও সেটা সফল হতে দেবে না। আমরা কি চাই আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাক? এমনিতেই ধ্বংস হয়ে গেছে, পরিবার ব্যবস্থাপনা ধসে পড়েছে রীতিমতো। প্রতি মিনিটে তালাক হচ্ছে, প্রতি মিনিটে তালাক হচ্ছে ঢাকা। পরিবার ব্যবস্থাপনা শেষ হয়ে গেছে। মানুষের চোখের পানি দেখতে দেখতে আমার চোখ পাথর হয়ে যাচ্ছে। কান্না, মহিলা এসে কান্নাকাটি করছে, পুরুষ এসে কান্নাকাটি করছে। যশোর থেকে এক মহিলা পুরুষ, একবার আমি হসপিটালে যাব অপারেশনে, সেখানে অফিস থেকে গাড়িতে উঠছি, গাড়ির সামনে এসে দাঁড়াইছে, ভাই একটু সময় দেন, তালাক হয়ে যাবে তাদের। ঘরে ঘরে আমি খুলনা দারুলুমের মাহফিলে বছর আমার ওস্তাদদের সামনে বলেছিলাম যে ওলামায়ে কেরাম শুধুমাত্র তালাকের ফতোয়াই দিবে, এটাই দায়িত্ব? ফ্যামিলি কাউন্সিলিং কারা করবে? শুধুমাত্র তালাকের ফতোয়াই দিয়ে দিব আমরা? স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা তৈরি হবে, এটা মিটমাট কে করবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সে মীমাংসাও করেছেন মসজিদে নববীতে বসে। এটার জন্য তো রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন নেই। প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের উচিত, খতিব সাহেবদের কর্তব্য তার এলাকা সবাইকে বলে দেওয়া যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো মনোমালিন্য হলে অনুগ্রহ করে আমাকে এক কাপ চায়ের দাওয়াত দিবেন, আমি কথা বলবো, আমানতদারিতার সাথে আপনাদের কথা শুনবো। এই উদ্যোগ সমস্ত ওলামায়ে কেরামের নেওয়া উচিত। এই পশ্চিমা দুনিয়ার ধ্বজাধারীরা, দালালেরা, তারা আমাদের বোনদেরকে ফুসলায়, ভুল বুঝায়, বলে যে কিছু হলেই বলে আরে রাখো, তুমি নিজের পায়ে নিজে দাঁড়াও, বের হয়ে যাও। এরপর মেয়েটা পরবর্তী জীবনে কোন সংগ্রাম, কোন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে, এই খবর তারা আর নেওয়ার সুযোগ পায় না। তো যেটা বলছিলাম যে আজ এই সমাজ এমনিতেই পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, সব শেষ হয়ে যাচ্ছে। দেখুন, আগুন যদি সমাজের সর্বত্র লাগে, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, পুলিশ অফিসার, শিক্ষা বিভাগের কর্মকর্তা, আপনারা, আমরা কেউ বাঁচতে পারবো না। অতএব এই সমাজ নষ্ট করার সকল চক্রান্ত থামানোর দায়িত্ব আপনাদের। এদেশের জনগণ যদি রাষ্ট্রের মালিক হয়, তাহলে রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যে বই আপনি তৈরি করবেন, যে বই আপনি প্রণয়ন করবেন, সেই বই যদি এদেশের মানুষের চিন্তা, চেতনা, সংস্কৃতি, বিশ্বাস, ধর্ম, মূল্যবোধের বিরুদ্ধে কোনো কিছু সেই বইও যদি দেওয়া হয়, সেই অধিকার কোনো গোলামকে এদেশের মানুষ দেয় নাই। এ অধিকার কারণ নাই যে আপনি আমার ট্যাক্সের টাকা দিয়ে আমার বিশ্বাস, ঈমান বিরোধী কথা আমার সন্তানকে আপনি পড়াবেন। এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ধর্মে
সমকামিতা জঘন্য অপরাধ। অতএব সেটার কোনো আঁচ থাকতে পারে এরকম কোনো কিছু বইয়ে থাকার কোনো প্রশ্নই উঠে না। আপনারা জানেন ইতিহাসের নামে নানান খিস্তি ঘেউর গত বছর বইয়ে ছিল, এগুলো বাদ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এবং পর্দাকে অপমান করে অনেকগুলো গল্প রাখা হয়েছিল, আমরা পুঙ্খানুপুঙ্খ বই হাতে নিয়ে একটা একটা করে আমরা দেখিয়েছিলাম 1 ঘন্টার উপরে ভিডিওতে। আলহামদুলিল্লাহ সেগুলো বেশিরভাগ পরিবর্তন হয়েছে। আমি আবারও বলছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনেকেরই সদিচ্ছা আছে, বাহির থেকে কিছু শয়তানি চক্র তাদের মাথা নষ্ট করে, অথবা তাদেরকে ভুল বোঝায়, অথবা টাকার লোভ দিয়ে তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করে নিচ্ছে। কিন্তু আমাদের অসচেতন হলে চলবে না। ওই যে জাহান্নাম থেকে শুধু নিজে বাঁচলে হবে না, সন্তানদেরও বাঁচার ব্যবস্থা করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। মাদ্রাসার বইয়ের কভারে হারমোনিয়াম থাকবে, ঢোল তবলা থাকবে, মানেটা কি? আপনারা জানেন সংস্কৃতি অনুষ্ঠান স্কুলগুলোকে করতে হয়, এবং অনেক ডিসি অফিসে সেগুলোর আমাকে এক প্রতিষ্ঠান মানে প্রধান বলেছেন যে ভাই রীতিমতো নাচ গানের অনুষ্ঠান করে সেগুলো রেকর্ড করে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। আপনি সংস্কৃতির একটা সংজ্ঞা দিবেন, দিয়া আমার ধর্মবিরোধী বিষয় আমাকে চাপায় দিবেন, আমাকে করতে বাধ্য করবেন। আপনি আমার এদেশের সংবিধান লঙ্ঘন করছেন। আমার সংবিধান আমার ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, আপনি সেখানে হাত দিতে পারেন? সংস্কৃতির নাম দিয়া আপনি আমাকে ঢোল তবলা আর হারমোনিয়াম বাজাতে বাধ্য করবেন, এটা যদি করেন তাহলে আপনি এদেশের সংবিধানকে লঙ্ঘন করেছেন। আমার সংবিধান বলে আমার ধর্ম পালন করার রাইট এবং অধিকার আমার আছে, সেটা বাসায়ও, সেটা শিক্ষা প্রতিষ্ঠানে। কদিন আগে একটা ছবি বেশ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী না যেন গুরুত্বপূর্ণ এক মন্ত্রণালয়ের মন্ত্রী, আমি যদি ভুল না জেনে থাকি শিক্ষামন্ত্রী হতে পারেন, যেহেতু সন্দেহ হচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একজন পূর্ণাঙ্গ মন্ত্রী, তার ছোট একটা মেয়ে। মালয়েশিয়ার কালচার, মালয়েশিয়া আমার বেশ কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে, সেখানকার কালচার হলো সেখানে মসজিদে মসজিদে হিফজখানা আছে, আরবেও আছে। আমাদের দেশে এই জিনিসটা নাই, দুঃখজনক। আমাদের শুধুমাত্র মক্তব আছে, হিফজখানা শুধু মাদ্রাসায়। তো সেখানে মসজিদে বাচ্চাদের হিফজুর যে হালাকা হয়, হিফজুর যে আসর হয়, মন্ত্রীর মেয়ে সে হিফজু শেষ করেছে, এবং সেখানকার কালচার অনুযায়ী শেষ সবক দেওয়ার দিন মা বাবা উপস্থিত থাকে। তো শেষ সবক দেওয়ার দিন মন্ত্রী এবং মন্ত্রীর স্ত্রী দুইজন উপস্থিত। স্ত্রী দূরে বসা আছেন এবং বাবা কাছে আছেন, ওস্তাজের কাছে মেয়ে শেষ সবক দিচ্ছে। এই ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আমাদের দেশের এরকম কোন মন্ত্রীর কোন বাচ্চা মসজিদে হেফজু পড়বে, মন্ত্রী যায় সেখানে হাজির হবে, এইটা যদি কোনোদিন হয় তো সেদিন পত্রপত্রিকা, মিডিয়া এদেশের তথাকথিত এক শ্রেণীর সুশীল এক শ্রেণীর আপনার তথাকথিত বুদ্ধিজীবী দেখবেন গেলে রব উঠে মনে হবে যে দেশটা রসাতলে চলে গেছে। কয়দিন আগে একটা বিশ্ববিদ্যালয়ের লোগো থেকে কোরআনের একটা আয়াত ছিল, সেটা বাদ দেওয়া হয়েছে। সমাজের খাঁজে ভাঁজে কোনা কাঞ্চিতে ইসলামের কণা, ইসলামের নাম নিশানা থাকলে সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য একটা এজেন্ডা কিছু মানুষ হাতে নিচ্ছে। ভাইরা আমার, এদের হাবভাব দেখলে বোঝা যায় দেশ যতটা পিছিয়ে আছে, যদ্দূর পিছিয়ে আছে এখনো, এদ্দূর বোধ হয় শুধুমাত্র ইসলামের কারণে পিছিয়ে আছে। মালয়েশিয়ানরা ইসলামকে বুকে ধারণ করে, তাদের রাষ্ট্র, তাদের রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো ইসলামকে বুকে টেনে ধরে। তাদের সংসদের পাশে যে বিশাল মসজিদ, আমার যাওয়ার সুযোগ হয়েছে, তাদের দায়িত্বশীল জনপ্রতিনিধিরা দলে দলে এসে নামাজ পড়ে, এবং কোরআন শিক্ষা সেখানে বাধ্যতামূলক একটা পর্যায় পর্যন্ত। সেখানকার আইন, প্রত্যেকটা প্রতিষ্ঠান ইসলামকে এত সুন্দর করে ধারণ করে। কই, তারা তো আমাদের চাইতে অনেক এগিয়ে গেছে। তাদের ইসলাম পালন তো তাদের উন্নতির পথে বাধা। এই দেশে বেশিরভাগ মানুষ ধর্মপ্রাণ। আমি যেটা শুরুতে বলেছি, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, এই ধর্মপ্রাণ মানুষগুলোকে তাদের বিশ্বাসের বিরুদ্ধে জিনিস চাপাতে 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 মানুষ কত নিবে, একটা সময় মানুষ অসহ্য হয়ে উঠবে। আমি এই জন্য বলছি, খবরদার আপনারা আগুন নিয়ে আল্লাহর ওয়াস্তে খেলা করবেন না, এবং যারা খেলছে এদেরকে চিহ্নিত করুন কারা এই কাজগুলো করছে। ওলামায়ে কেরামকে আমাদের কাজ করতে দিন, তাদেরকে তাদের বিষয়ের বাইরে এসে কথা বলতে হয় সেই পরিবেশ আল্লাহর ওয়াস্তে তৈরি করবেন না। আল্লাহ আমাদের যথাযথ কর্তৃপক্ষের জন্য বোধোদয় হয় সেই তৌফিক দান করুন। যারা বলার চেষ্টা করেন যে বইয়ে তৃতীয় লিঙ্গের গল্প হিসেবে শরীফার গল্প আছে, সমস্যা কোথায়? হিজরা বা তৃতীয় লিঙ্গের সমস্যাটা হলো শারীরিক, এই গল্পে দেখানো হচ্ছে মানসিক। এটা হলো ট্রান্সজেন্ডার ইস্যু, শুধু শব্দ চেঞ্জ করা হয়েছে। এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই, একেবারে প্রাথমিক ধারণা রাখেন এমন মানুষও বলতে পারেন
কিন্তু সেটা খুব সূক্ষ্মভাবে আমাদেরকে গেলানো হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, আরেকটা বইয়ের কভারে আমি দেখেছি একটা মেয়ে তার অবয়ব বলতেছে, বইতে যে বাচ্চাদের ছবি আছে সেখানে একটা মেয়ের ছবি দেখানো হচ্ছে 10 থেকে 12 বা 13 বছর বয়স হবে, এই রেঞ্জের মধ্যে থাকে, 10 থেকে 13-14 মধ্যে থাকবে। 13-14 বছরের একটা মেয়ে এই দেশে, শহর তো দূরের কথা, গ্রামেও হাফ প্যান্ট পরে? আপনাদের এলাকায় আছে? 14 বছরের মেয়ে, 13 বছরের মেয়ে হাফ প্যান্ট পরে রাস্তা যায়, স্কুলে যায়? তাহলে বইয়ের কভার এটা কোত্থেকে আসলো? এই দেশে যা ঘটে না, এদেশে মানুষ যা দেখে অভ্যস্ত না, কোত্থেকে এসব আমদানি করে দেওয়া হচ্ছে? এগুলো কি ভুলে হচ্ছে? অসম্ভব ভুলে হচ্ছে না, এগুলো সুপরিকল্পিতভাবে হচ্ছে, সুপরিকল্পিতভাবে হচ্ছে। মাদ্রাসা শিক্ষার বই, সেটাতেও আপনি ন্যূনতম ইসলামী মূল্যবোধের ন্যূনতম কোনো নাম নিশানা পর্যন্ত রাখতে চান না, মানেটা কি? এই জন্য ভাইরা আমার, আমাদের সন্তানদের যে কঠিন এবং জটিল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এ বিষয়ে আমাদের সবার চৌকস হতে হবে, চৌকান্না হতে হবে। আমরা নতুন মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই যে তিনি শরীফার গল্প নিয়ে ইতোমধ্যে কমিটি করে দিয়েছেন পর্যালোচনা করার জন্য, এবং কথা দিয়েছেন সমস্যা ধরা পড়লে সেটা বাদ দিবেন। আমার কথা হলো, শুধু শরীফার গল্পে নয়, সমস্যা তো প্রতি পাতায় পাতায়, প্রতি পাতায় পাতায়। আমরা 8-10 পৃষ্ঠার একটা ডাটা রেডি করেছি, সেখানে প্রতি পাতা অ্যানালাইসিস করে সমস্যাগুলো আমরা ধরেছি। একটা ছেলে একটা মেয়ে স্বাভাবিকভাবে বিবাহবিরত সম্পর্ক যেন করে, সেটাকে বইয়ের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, কভারে কভারে ওইটাকে প্রমোট করা হয়েছে। এদেশের মানুষ কি বিবাহবিরত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে? এদেশে মানুষের চিন্তাধারা, মূল্যবোধ, এগুলো এমনিতে গড়ে ওঠে নাই, শত শত বছর ধরে এগুলো চর্চা করে গড়ে উঠেছে। এদেশের মেয়েরা মাথায় কাপড় দেয়, মুসলমান তো মুসলমান, হিন্দু মেয়েরাও মাথায় কাপড় দেয়। সেখানে আপনি বইয়ে যে ছবিগুলো দিচ্ছেন সেগুলো কি সমাজের কথা বলে? আমার তো মনে হয় সেটা না। অতএব কর্তৃপক্ষ এই সমস্ত শয়তানি যারা করছে, পেছন থেকে যারা শিক্ষা বিভাগকে, ডিপার্টমেন্টকে বিপদগামী করার জন্য কাজ করছে, আমরা আশা করব যে তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে বের করে উপযুক্ত শাস্তির মুখোমুখি করবেন এবং এই সমস্ত অনাচারের পথ বন্ধ করবেন। যদি সেটা না করেন, ইতিমধ্যে আমরা দেখেছি অনেকগুলো পত্রিকা, প্রথম সারির পত্রিকা, আমি নাম উল্লেখ করতে চাই না, আমি দেখেছি যে তারা নিউজ করেছেন ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে স্কুলে শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না, মাদ্রাসায় ভিড় বাড়ছে। এমনি এমনি হচ্ছে না। এদেশের মানুষ, আমি আগেই বলেছি, ধর্মপ্রাণ, তাদের ধর্মে আঘাত করবেন আপনি, শিক্ষা কেন? আপনি যদি অন্য কোনো নামেও গেলাতে চান, এদেশে মানুষের সমস্ত অখাদ্য কুখাদ্য গিলবে না ইনশাআল্লাহ, এগুলো গেলানো যাবে না। যারা সে বোকার স্বর্গে বাস করছেন তাদের এখনো সংশোধন হওয়ার সুযোগ আসছে। চিন্তা করেন কত আজব বিষয়। আমি নিজে একসময় মনে করতাম এসব পাগলামি নাকি, একটা পুরুষ বলবে হঠাৎ আমি নিজেকে মেয়ে মনে হচ্ছে, শাড়ি পরা শুরু করবে, মেয়ে হয়ে যাবে। এবং ইতিমধ্যে হয়েছে, আমার কাছে প্রশ্ন আসছে লাইভে যে বাপের সম্পদের ভাগ পাওয়ার জন্য, বাপের সম্পদের ভাগ বেশি পাওয়ার জন্য বোন বলে যে আমি মেয়ে হয়ে গেছি, ছেলে হয়ে গেছি, আমি এখন নিজেকে ছেলে ঘোষণা করছি। তাহলে কত অনাচার হইতে পারে বলেন? পাবলিক টয়লেট পুরুষেরটাতে ভিড় আছে, এখন মহিলারটা একটু কম আছে ভিড়। তাহলে এবার ছেলে যদি বলে যে ভাই কোনো ফর্ম দেন, আমি ফিল আপ করে দিই, আমি মেল ফিমেল কিছু না, আমি ট্রান্সজেন্ডার এবং রূপান্তরিত নারী, তখন সে ঢুকার এই অপচেষ্টা করতে পারে কি পারে না? এগুলো নিছক মানে কথার কথা না। স্কটল্যান্ডের মতো দেশে জেলখানায় নারীদেরকে রেপ করে এক ট্রান্সজেন্ডার সেখানকার রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে পদত্যাগ করতে হয়েছে। এই সমস্যা কাল্পনিক না, এটা বাস্তবিক। ভাইরা আমার, এখন এই সমস্ত কথা বলার কারণে যে সমস্ত প্রতিষ্ঠান শিক্ষকদের চাকরি খেয়ে ফেলছেন, সেই সমস্ত প্রতিষ্ঠানের ছাত্ররা যদি এখন বলে যে আমাদের নিজেদেরকে মনে হচ্ছে আমরা এই প্রতিষ্ঠানের ভিসি, কি বলে, আমাদের মনে হচ্ছে তাদেরকে ওই চেয়ার দেওয়া হবে, তো চান্দু জায়গা মতো তো ঠিকই বুঝে। আল্লাহর পুরো সৃষ্টিকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে।
আল্লাহ কোরআনে বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বির-রিজাল ওয়া লাআনাল্লাহুল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির-রিজাল, যে সমস্ত পুরুষরা নারীদের, যে সমস্ত নারীরা পুরুষদের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে বর্ষণ হয়। আল্লাহ তাআলা এই অভিশপ্ত কর্মকাণ্ড থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, সংক্ষেপ করতে বলতে গিয়েও লম্বা হয়ে গেল, এদিকে অনেক প্রশ্ন চলে আসছে।